সাউন্ড ক্লিয়ার আছে কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলেন যে আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতেছেন কিনা। মানে লেখা-টেখাগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এই যে লেখাগুলা, তারপর হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, লেখাও যদি ক্লিয়ার হয়, সবকিছু যদি ক্লিয়ার হয় তাহলে আমি শুরু করে দিই। যদিও বা কালকে আমি কি করছিলাম, কালকে আমি এই যে মানে কন্ডিশনাল এর নামে একটা ভিডিও দিছিলাম। আর ভিডিও মানে হচ্ছে জাস্ট সেখানে একটা ভিডিও দিছি, কারণ অনেকে হয়তোবা দেখছেন বা অনেকে হয়তোবা দেখেননি। ঠিক আছে? তারপরে আমি ক্লাসটা নিচ্ছি।
ওই ভিডিওটা না দেখে আপনারা ক্লাসটা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে প্রথমত আমরা শুরু করি কন্ডিশনাল জিনিসটা দিয়ে। আচ্ছা। এত মেসেজ আসলে দেখবো কেমনে? আচ্ছা, তাহলে প্রথমত আমরা যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? আজকে কি আটকাচ্ছে কিনা? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে আমরা প্রথমত দেখে আসি। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে আমরা জানি যে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শর্ত বোঝায়। তার মানে হচ্ছে যে বাক্যগুলো দ্বারা আমরা শর্ত প্রকাশ করব সেটাগুলোকে বলা হয় কন্ডিশনাল। ঠিক আছে? অর্থাৎ আমি কোনো কিছু করব সেটা অনুযায়ী আমি একটা শর্ত দিব। যেমন আমরা ছোটবেলায় বা আমরা এখনো পর্যন্ত অনেকেই কিন্তু এভাবে কিন্তু শর্ত দিই। যে হচ্ছে আমি এই কাজটি করলে আমি এটা করলে আমি ওইটা করব না। বা আমি এটি না করলে আমি ওইটা করব। বা এটি করলে ওটি করব। ঠিক আছে? তার মানে এখানে কন্ডিশনাল কিন্তু আমরা যদি বলি আমরা ৪ ধরনের কিন্তু কন্ডিশনাল হিসাব করি। ১ নাম্বার হচ্ছে আমরা এটা করলে ওটা করব না। আরেকটা হচ্ছে এটা না করলে আমরা এটা করব। আরেকটা হচ্ছে এটা করলে এটা করব। আর যে এটা না করলে এটা করব না। তাহলে আমরা ৪ ধরনের কিন্তু কি করি? আমরা কিন্তু কন্ডিশন কিন্তু ইউজ করি। ঠিক আছে? সাউন্ড রিপিট হচ্ছে কোন জায়গায়? এখানে তো না। আমার সাউন্ড আমি শুনতেছি। মেবি এখানেই। আমি ওই যে সামনে চলা। দেখেন। তাহলে আমরা ৪ ধরনের কিন্তু কি করি? ৪ ধরনের কিন্তু আমরা কন্ডিশন কিন্তু আমরা কিন্তু ইউজ করি বাস্তব জীবনে। তার মানে আমরা যদি বলি আমরা ছোটবেলায় আমরা সাধারণত এটা করছিলাম যে আমাকে যদি এটা কিনে না দাও তাহলে আমি পড়বো না। ঠিক আছে? আমাকে এটা না করলে আমি এটা করব। আমাকে এটা দিলে আমি পড়বো। আমাকে এটা না দিলে আমি এটা পড়বো না। তাহলে বাস্তব জীবনে কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইউজ করি। কিন্তু ইংলিশ গ্রামারে কিন্তু সাধারণত হচ্ছে ২ প্রকারের কিন্তু কন্ডিশনাল আছে। একটা হচ্ছে রিয়াল আর একটা হচ্ছে আনরিয়াল। তাহলে রিয়েল কি? রিয়েল হচ্ছে যেটা সাধারণত বাস্তব। যেটা সাধারণত বাস্তব সেটা হচ্ছে রিয়েল। আর যেটা অবাস্তব অর্থাৎ যেটা বাস্তবের সাথে রিলেটেড না সেটাই হচ্ছে আনরিয়াল। তাহলে আমরা ২ ধরনের পেলাম রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হয় সাধারণত প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার টেন্সে আর আনরিয়াল কন্ডিশনাল হয় পাস্ট টেন্সে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম যে কন্ডিশনাল ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে রিয়েল একটা হচ্ছে আনরিয়াল। রিয়েল মানে হচ্ছে যেটা বাস্তবে হয় আর আনরিয়াল মানে হচ্ছে যেটা অবাস্তবে হয়। ঠিক আছে? আর রিয়েল হচ্ছে সাধারণত প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়। ঠিক আছে? আর আনরিয়াল হচ্ছে পাস্ট টেন্স। এই জিনিসটা বুঝলে কিন্তু আমাদের অনেকখানি কিন্তু কাজটা কিন্তু সহজ হয়ে যায়। তাহলে আমাদের মোটামুটি প্রথমের বেসিক জিনিসটা পড়া শেষ। রিয়েল আনরিয়াল কন্ডিশনাল। এখন রিয়েল হোক আর আনরিয়াল হোক। ঠিক আছে? এই মার্কারটার অবস্থা বুঝলাম না। লিখলে কালো কালো হয়ে যায়। কন্ডিশনাল। এখন কন্ডিশনাল তো আমরা প্রকারভেদ বললাম ২ প্রকার। কিন্তু সেই কন্ডিশনাল আবার ২ টা অংশে বিভক্ত। ২ টি অংশে বিভক্ত। একটা হচ্ছে ইফ ক্লজ আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা হচ্ছে ইফ ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ হচ্ছে ২টি অর্থাৎ অংশ হচ্ছে ২টি। অংশ ২টি। এক ইফ ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আচ্ছা কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু সাথে, সাথে বলবেন যে আমাদের যদি সাউন্ডে কোনো যদি সমস্যা হয় বা যদি মানে লেখা বুঝতে যদি কোনো সমস্যা হয় সাথে, সাথে আমাকে বলবেন। ঠিক আছে? কারণ আমি আজকে কিন্তু নরমালি এতদিন যে প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিচ্ছিলাম, আজকে কিন্তু সেই প্ল্যাটফর্মে নিচ্ছি, আজকে সরাসরি Facebook লাইভেই কিন্তু নিচ্ছি। ঠিক আছে? সো একটু প্রবলেম হলে আমাকে জানাবেন। আমার কিন্তু এটাও কিন্তু ব্যাকআপ করা আছে। তাহলে আমি এটা স্টপ করে আমি ওই জায়গায় শুরু করব। ঠিক আছে? তাহলে এই যে আমি এখন যদি বলি তাহলে কন্ডিশনাল হচ্ছে ২ টা অংশ ইফ ক্লজ প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সকে সাধারণত আমরা ভাগ করব মানে কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্সকে ভাগ করব আমরা ২ টা ক্লজে।
একটাতে থাকবে ইফ ক্লজ আর একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তাহলে আমি গতদিন যারা ক্লাস করছিলেন তারা কিন্তু জানেন যে আমরা একটা কোয়েশ্চেন পাইছিলাম, অর্থাৎ ইফ দিয়ে একটা কোয়েশ্চেন পাইছিলাম, অর্থাৎ কন্ডিশন দিয়ে একটা কোয়েশ্চেন পাইছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে আমাদের একটা পার্টে কিন্তু কি গ্যাপ দেওয়া ছিল আর একটা পার্ট কিন্তু দেওয়া ছিল। তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু এভাবে আসবে যে একটা হয় এই পার্টটা আপনাদের কি দিবে, এই পার্টটা আপনাদের প্রশ্নকর্তা দিয়ে দিবে, এই পার্ট আপনাদের জন্য কি রাখবে, উত্তর করতে বলবে। আবার প্রশ্নকর্তা এই পার্টটা আপনাকে কোয়েশ্চেন করতে বলবে, মানে এই পার্টটা আপনাকে আনসার করতে বলবে, এই পার্টটা প্রশ্নকর্তা দিয়ে দিবে। তাহলে দুই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করি রুলস গুলো। তাহলে প্রথম যে রুলস সেটা হচ্ছে আমাদের রিয়েল এর ক্ষেত্রে, রিয়েল এর ক্ষেত্রে ঠিক আছে, রিয়েল এর ক্ষেত্রে আমরা প্রথমত যেটা পাবো সেটা হচ্ছে রিয়েল এর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দুটো অংশে বিভক্ত করবো সবার প্রথমে। এই জায়গায় হচ্ছে ইফ ক্লজ, এই জায়গায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ওই জায়গায় হচ্ছে ইফ ক্লজ। তাহলে আমার এটা আগে এটা পরে যেতে পারে, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার এখানে বুঝতে হবে যে আমার এখানে কি কি আছে। তার মানে প্রথমত দেখেন আমরা এখানে যদি বলি এটা রিয়েল এর ক্ষেত্রে যদি কোশ্চেন গুলো যদি করি রিয়েল এর ক্ষেত্রে, তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইফ ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা একটু আগেই পড়ছি যে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইফ অংশ আর একটা হচ্ছে প্রিন্সিপাল অংশ। এখন প্রথম রুলস হচ্ছে যেহেতু রিয়েল এর ক্ষেত্রে মাথায় রাখবেন, যেহেতু রিয়েল এর ক্ষেত্রে বললাম তার মানে অবশ্যই এখানে কি থাকবে, এখানে অবশ্যই প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ব্যবহৃত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে রিয়েল এর ক্ষেত্রে আমরা যদি বলি প্রথম যে অংশ, প্রথম যে রুলস সেটা হচ্ছে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে, যদি প্রথম অংশ অর্থাৎ ইফ ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে করব হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিট। এখন ফিউচার ইনডেফিনিট মানে কি, ফিউচার ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমার এই পাশের অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। ফিউচার ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা যদি একটা উদাহরণ লিখি, ইফ ইউ কাম কমা, তাহলে আমরা এখানে কি বসবো, আমরা এখানে বসাবো আই উইল গো উইথ ইউ। ধরেন আই উইল গো উইথ ইউ। ঠিক আছে, তাহলে ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। তাহলে এখানে যদি আমরা যদি খেয়াল করেন তাহলে দেখেন আপনারা যে ইফ ইউ কাম, তাহলে এই কাম শব্দটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে এখানে কি হবে, প্রেজেন্ট টেন্স হলে এখানে কি হবে, ফিউচার ইনডেফিনিট হবে। তাহলে ফিউচার ইনডেফিনিট দেখেন তো উইল গো ফিউচার ইনডেফিনিট টেন্স কিনা। তাহলে আমরা প্রথম যে রুলস পেলাম সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে পরের ক্লজটা কি হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডেফিনিট হবে। এখন পরীক্ষায় এই অংশ দেওয়া আছে কিন্তু এই অংশ আপনাকে আনসার করতে বলছে, তাহলে কিভাবে বুঝবেন এই অংশে প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে বুঝতে হবে এই অংশে কি থাকবে, প্রেজেন্ট টেন্স থাকবে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট বসবে। ঠিক আছে, তারপরে ধরেন সেম জিনিস আমি একবার বলে লিখেছি, এটা হলে আবার আর একটা রুলস আসতে পারে এখানে, সেটা হচ্ছে উইল এর পরিবর্তে কি বসতে পারে, উইল এর পরিবর্তে ক্যান বসতে পারে, মে বসতে পারে, ক্যান মে, হ্যাঁ মাইট বসতে পারে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে বলছি কি আমার একই রুলস এর মধ্যে শুধুমাত্র এই রুলসটা না বসে আমরা এভাবেও করতে পারি। তার মানে হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ইফ যুক্ত ক্লজে প্রেজেন্ট ইনডেফিনিট হলে এই পাঁচটা কি হবে, ফিউচার ইনডেফিনিট ছিল অর্থাৎ ফিউচারে ছিল সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এই উইল এর পরিবর্তে আমরা কি বলছি, উইল এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, ক্যান বসাতে পারি, মে বসাতে পারি, মাইট বসাতে পারি, আবার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। তা আমরা যদি সেন্টেন্সটা এভাবে যদি করি তাহলে আমাদের দ্বারা কি, ইফ
ইফ ইউ কাম কমা, তাহলে আই উইল লিখছিলাম না এখানে, তাহলে আমরা উইল না রেখে লিখবো কি আই ক্যান গো, অথবা আই ক্যান অবলিক মে অবলিক মাইট অবলিক, আচ্ছা মাইট প্লাস গো, মাইট গো অথবা শুধু গো। ঠিক আছে, কেন? তাহলে দেখেন আমরা এই যে এখানে যদি হিসাব করি, তাহলে আমাদের এখানে এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা আগে বলছি প্রেজেন্ট টেন্স হলে এই পাশে উইলের পরিবর্তে কি বসতে পারে, ক্যান বসতে পারে, মে বসতে পারে, মাইট বসতে পারে, আবার কি বসতে পারে। এখন এই পুরো জিনিসটা কিন্তু একটা ক্যান গো, মে গো, মাইট গো, আর একটা হচ্ছে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, প্রেজেন্ট ফর্ম বসতে পারে, সেটা লিখলাম। এখানে যদি হি আয়নাতে যদি হি থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা এখানে গোস বসাতাম। কিন্তু এখানে কিন্তু আর গোস হবে না, কারণ আমরা জানি মডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, তাহলে এই যে পুরো জিনিসটা আপনারা ওই পাশে দেখতেছেন না নাকি? আমি একটু করে দেখি, দাঁড়ান। কেন আজকে ওই পাশে দেখা যাচ্ছে না কেন? ও, এটা তো আর এক ঝামেলা আমার জন্য। ল্যাপটপটাকে পিছনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন দেখা, কারণ ওই যে মানে ফেসবুকে আপনার কি আছে, পাশে 700 1280 পর্যন্ত নেওয়া যায়, যে কারণে আসলে ওই পাশে লেখাগুলো দেখি দেখা যাচ্ছে না, তাহলে আমাকে লিমিটে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে যে হি ক্যান মে মাইট গো অথবা হি গোস হবে, তাহলে এখানে উইলের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান মে মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি। তাহলে আমাদের প্রথম জায়গা থেকে আমাদের, অর্থাৎ প্রথম রুলসে প্রেজেন্ট টেন্স হলে আমরা এখান থেকে দুইটা রুলস পেলাম, আবার প্রেজেন্ট টেন্স হলে আরো একটা রুলস কিন্তু আমরা পাবো। তার মানে এখানে কিন্তু একটা রুলসের মধ্যে কিন্তু তিনটা রুলস আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা প্রেজেন্ট টেন্স ঠিক থাকবে, কিন্তু এখানে কি থাকতে পারে, এখানে আপনার ইম্পারেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে। ঠিক আছে, মেইন রুলস কিন্তু হচ্ছে যে উইল প্রেজেন্ট ইনডেফিনিট টাইম হচ্ছে, ফিউচার ইনডেফিনিট টাইম হচ্ছে মেইন রুলস, কিন্তু বাকিগুলো হচ্ছে আমরা বসাতে পারি চাইলে। তাহলে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা ইম্পারেটিভ হতে পারে। আর ইম্পারেটিভ হতে পারে কিরকম, যেমন ধরেন ইফ ইউ কাম, ঠিক আছে, ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে আপনি লিখতে পারেন এরকম যে ব্রিং এ বুক ফর মি। তাহলে দেখেন তো, ইম্পারেটিভ মানে হচ্ছে আমরা জানি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ মানে হচ্ছে আমাদের এখানে কি বলবো, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হলে এখানে আমরা কি বলতে পারি, ইম্পারেটিভও করতে পারি। এখন প্রশ্নকর্তা আপনাকে কোনটা দিবে, প্রশ্নকর্তা আপনাকে যদি ফিউচার ইনডেফিনিট দিয়ে দেয়, তাহলে আপনার তো টেনশন নাই, ফিউচার ইনডেফিনিট অপশন থাকলে কোনো টেনশন নেই। কিন্তু বাকি দুইটা যদি অপশন দেয়, অনেক সময় কিন্তু আপনারা কিন্তু কি হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কনফিউজ হয়ে যাবেন বলে সেক্ষেত্রে আমি তিনটা কিন্তু একসাথে লিখে দিলাম। তাহলে এই পাঁচটা যদি প্রেজেন্ট টেন্স হয়, ওই পাশে আপনাদের কি হবে, ওই পাশে আপনাদের তিনটা রুলস হতে পারে। তো প্রথম রুলস হচ্ছে আপনার ইফ যুক্ত ক্লজ, সবগুলো কিন্তু রিয়েলে কিন্তু আর কোনো রুলস নেই, তিনটাই আছে। তাহলে ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্স হলে অপর ক্লজটা কি হতে পারে, অপর ক্লজটা আপনার কি হবে, অপর ক্লজটা আপনার প্রিন্সিপাল ক্লজটা আপনার ফিউচার ইনডেফিনিট হতে পারে, অথবা ফিউচার ইনডেফিনিটের উইলের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ক্যান, মে, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, অথবা আমরা সেখানে ইম্পারেটিভও করতে পারি। তাহলে তিনটা রুলস পেলাম। ঠিক আছে, তার আমাদের মোটামুটি রিয়েলের কিন্তু রুলস গুলো শেষ, রিয়েলের রুলস আমাদের শেষ। এখন আমরা যাবো হচ্ছে আনরিয়েল রুলসের ক্ষেত্রে। তাহলে আমরা এখন যাবো হচ্ছে আনরিয়েলের রুলসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আবার আমাদের আগের রুলসেই থাকবে, আগের সিস্টেমেই থাকবে। আপনারা লেখার সময় কিন্তু এভাবেই লিখবেন, আমি যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে আনরিয়েলের ক্ষেত্রে। আনরিয়েলের ক্ষেত্রে তাহলে আনরিয়েলে কোন টেন্স বসবে বলছিলাম, আনরিয়েলে আমাদের বসবে হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্স আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আনরিয়েলে অল টাইম আমাদের পাস্ট টেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে এখন যদি বলি যে আনরিয়েলের ক্ষেত্রে যে রুলস, প্রথমত যে রুলস আমরা করব আনরিয়েলের ক্ষেত্রে, সেটা হচ্ছে
2 নাম্বার, অর্থাৎ আমরা তো প্রথম 1 নাম্বার রুলস আমাদের 3টা রুলস দেখছিলাম। এখন যে আনরিয়েলের ক্ষেত্রে আমরা বাকি রুলসগুলো দেখব। প্রথম নিয়ম হচ্ছে আমাদের এটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট হলে, তাহলে যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে এই পাশে আমাদের কি বসাতে হবে? এই পাশে আমাদের যেহেতু পাস্ট ইনডেফিনিট, এই পাশে আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে এখানে আমরা যদি লিখি 2 নাম্বার দিয়ে যদি লিখি, তাহলে এই পাশে যদি পাস্ট ইনডেফিনিট 2 নাম্বার দেওয়া দরকার নেই। পাস্ট ইনডেফিনিট হলে এই পাশে লিখবো আমরা সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক মাইট, ঠিক আছে, প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখেন পাস্ট ইনডেফিনিট হলে আমরা এখানে কি বসাবো? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে পাস্ট ইনডেফিনিট হলে বলছি, তাহলে এটা যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পাশে কি করবো আমরা? উড কুড মাইট। দেখেন আমরা উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, কুডের পাস্ট ফর্ম হচ্ছে কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, ঠিক আছে। আচ্ছা এখানে বোধহয় আপনারা প্রথম রুলসে দেখেন একটা মাইট বলছিলাম, ওই মাইটটা আপনারা কেটে দিবেন, ঠিক আছে। ওই মাইটটা কেটে দিবেন, ওই মাইটটা এখানে বসবে না, এখানে বসবে। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে এপাশে কি হবে? এই পাশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এই পাঁচটা যদি পাস্ট ইনডেফিনিট লিখি, তাহলে আমরা একই উদাহরণ দিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি। তাহলে ইফ ইউ কেম, তাহলে এখানে কি ছিল? এখানে আমরা লিখছিলাম আই উইল গো, তাহলে এখানে হবে কি এখন? আই উড গো উইথ ইউ, ঠিক আছে। তাহলে ইফ ইউ কাম আই উড গো উইথ ইউ, ক্লিয়ার? তাহলে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। তাহলে এখানে পাস্ট ফর্ম, এখানে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, যে কোনো একটা বসাতে পারেন আপনি, উড কুড মাইট যে কোনো একটা বসাতে পারবেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে এখন এই অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, এই অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পাস্ট পারফেক্ট হলো, অর্থাৎ ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এই যে উড কুড মাইট, এগুলো সবগুলো ঠিক থাকবে। উড কুড মাইট প্লাস, এখানে যেহেতু এটা পারফেক্ট, আমাকে এটা পারফেক্ট করতে হবে, তাহলে মডেল প্লাস পারফেক্টিভ করতে হবে। তাহলে কি বসাবো? একটা হ্যাভ বসাবো প্লাস ভার্বের পিপি বসাবো, কারণ আমরা জানি হ্যাভ ভার্বের পরে হ্যাভের পরে ভার্বের পিপি হয়। তাহলে এখানে কি বললাম? পাস্ট পারফেক্ট হলে, তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয়, এ পাশে আমরা করব কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে। জাস্ট এটার মধ্যেই, কিন্তু শুধুমাত্র এখানে পারফেক্টের জন্য আমরা একটা হ্যাভ বসাই। আর আমরা জানি পারফেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি করি? আমরা একটা কিন্তু হ্যাভ কিন্তু আমরা কিন্তু নিয়ে আসি মডেলের সাথে। তাহলে পাস্ট পারফেক্ট হলে এখানে করব, তাহলে এটাও সেম জিনিস আমরা এভাবে করব। ইফ ইউ হ্যাড কাম, I would have gone with you, তাহলে if you had come I would have gone with you, তাহলে দেখুন এটা পাস্ট পারফেক্ট, আমাকে এখানে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। তার মানে আমাদের প্রিন্সিপাল অর্থাৎ ইফ ক্লজটা যে ধরনের টেন্সে করব, আমাকে প্রিন্সিপাল ক্লজটা কিন্তু আমরা সেই টেন্সেই করতেছি আসলে, ঠিক আছে। এখানে উড কুড মাইট এগুলো কিন্তু না, আপনারা আসলে কিন্তু আমরা কি করতেছি? আমরা আসলে এটা পাস্ট ইনডেফিনিট, সো এটা পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট করতেছি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আপনারা লিখে নেন। এই যে ফেসবুক লাইভে নিলে একটা সমস্যা, স্যাট হ্যাং হয়ে যায়, খুব স্লো হয়ে যায়। আচ্ছা এটা চালু হোক, দেখেন তাহলে দেখেছেন আপনাদের? তাহলে আবার আসেন আমরা পরের রুলসে যাই। তাহলে আমাদের যেহেতু এখানে 3 নাম্বার রুলস শেষ, আমরা এখন 4 নাম্বার রুলসে চলে যাব। সবগুলো কিন্তু রিয়েলের ক্ষেত্রে শুধু ওই একটাই রুলসে, একটা রুলসের মধ্যে 3টা রুলস আসলে, আর কিছু না। আর বাকি সব হচ্ছে আনরিয়েলের ক্ষেত্রে রুলসগুলো।
তাহলে আমরা এখন যদি খেয়াল করি এখানে, তাহলে আমাদের এখানে যদি হিসাব করি আমরা, তাহলে কত নাম্বার গেছিল আমাদের? 3 নাম্বার গেছিল। তাহলে এখন আমরা যদি 4 নাম্বার রুলসটা যদি লিখি, 4 নাম্বার রুলস কিন্তু আগেরটার মতোই, শুধু একটু চেঞ্জ হবে, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বারে কি লিখছিলাম মনে আছে? 3 নাম্বারে লিখছিলাম হচ্ছে ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হলে এখানে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি লিখছিলাম, ওই একই রুল। শুধুমাত্র এখানে এখন হবে কি, যেভাবে লিখবেন, ইফ এর পরিবর্তে হ্যাড বাক্যের শুরুতে আসলে, অর্থাৎ ইফ এর পরিবর্তে হ্যাড বাক্যের শুরুতে আসলে, তাহলে আমরা যদি একটু রুলসটা যদি দেখে আসি, আমরা লিখছিলাম একটু 3 নাম্বার যে রুলসটা লিখছিলাম, ইফ প্লাস আমরা লিখছিলাম এরকম যে না, আমাদের রুলসটা আগে লিখি। রুলসটা হচ্ছে এরকম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, এভাবে যদি হয় তাহলে আমাদের এখানে যেটা হবে, যেহেতু এটা দেখেন এটা এটা কিন্তু পাস্ট পারফেক্টই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি, অর্থাৎ পাস্ট পারফেক্টই আছে। সো আমাকে কি করতে হবে, আমার এখানে লিখতে হবে সাবজেক্ট প্লাস ওই আগেরটা 3 নম্বরের রুলসটাই, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি। ঠিক আছে, ওই আগের রুলসটাই, বুঝতে পারছেন? তাহলে আগের রুলসটাই যেহেতু, তাহলে এখানে দেখেন আমরা আগের রুলসটাতে আমরা উদাহরণ লিখছিলাম এরকম না, ইফ ইউ হ্যাড কাম লিখছিলাম না? তাহলে এই যে ইফ আছে, ইফ এর জায়গায় এখানে হ্যাড আছে না? তাহলে এখন আমাদের রুলস অনুযায়ী 4 নাম্বার রুলসটা হচ্ছে ওই 3 নাম্বার রুলসটাই, শুধুমাত্র এখানে একটু পার্থক্য, সেটা হচ্ছে এই হ্যাডটা কোথায় যাবে, এই হ্যাডটা যদি ইফ এর স্থলে যদি চলে আসে, তার মানে এই হ্যাডটা এখানে না বসে আমরা যদি ইফ এর জায়গায় বসাই, তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, হ্যাড ইউ কাম, তখন কিন্তু আমাদের আর ইফ বসবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে 3 নম্বরে লিখছিলাম ইফ ইউ হ্যাড কাম, তাহলে সেখানে এই হ্যাডটা আমরা যদি বাক্যের মধ্যে ইফ এর স্থানে যদি নিয়ে আসি, ইফ এর স্থানে যদি আমরা যদি নিয়ে আসি হ্যাডটাকে, তাহলে আমাদের কিন্তু তাও কিন্তু কন্ডিশন হবে। আপনাদের পরীক্ষায় অনেক সময় দেখবেন ওরা হ্যাড দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়েছে হ্যাড দিয়ে, তখন এই হ্যাড দিয়ে শুরু হওয়ার কারণে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে হ্যাডটা আসলে কেন বুঝতে। তাহলে মাথায় রাখবেন, হ্যাডটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে আপনি দেখবেন সেন্টেন্সের কন্ডিশন যাচ্ছে না। তাহলে হচ্ছে কি, হ্যাড ইউ কাম, তাহলে এই বাক্যটা যেটা লিখছিলাম সেম বাক্যটা এখানে আছে, পরে এই বাক্য আমরা লিখছিলাম না, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন উইথ ইউ লিখছিলাম না আমরা এখানে? ঠিক আছে, উইথ ইউ লিখছিলাম। ঠিক আছে, তাহলে এখানে এখানে যেরকম এই যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন উইথ ইউ, সেম উদাহরণ হচ্ছে এখানে, অর্থাৎ জাস্ট ইফ এর জায়গায় আমরা হ্যাডটা বসাবো, অর্থাৎ ইফটাকে এখানে তুলে দিব, হ্যাডটাকে এখানে নিয়ে আসবো, রিপ্লেস করে হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন উইথ ইউ। তাহলে দেখেন 3 আর 4 দুইটা রুলস কিন্তু একই, শুধুমাত্র ইফ এর জায়গায় হ্যাডটাকে নিয়ে আসা, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে মোটামুটি 4টা রুলস, আর একটা রুলস বাকি আছে, 5 নম্বর রুলসে যাই। ভিডিওটা আপনারা দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু ভিডিওটা আমি একটু মানে কি কিছু এক্সট্রা কথাবার্তা বলছি, যেগুলোতে এখানে এক্সট্রা কথাবার্তা বলতেছি না, কারণ এখানে তো আমি মানে দেখাইছি, কিন্তু ওখানে তো কিছু এক্সট্রা কথা বলতে হয় কিছুটা, কিন্তু এখানে এক্সট্রা কথা বলা হচ্ছে, আমরা বোঝানোটা ইম্পর্টেন্ট। তাহলে 5 নাম্বার যে রুলস, 5 নাম্বার রুলসটা হচ্ছে ইফ যুক্ত ক্লজে বিভার আকারে ওয়্যার হলে, অর্থাৎ ইফ যুক্ত ক্লজে যদি বিভার আকারে যদি ওয়্যার হয়, তাহলে দেখেন তো ওয়্যারটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেম আমরা এখানে লিখবো কি, আমরা এখানে লিখবো সাবজেক্ট প্লাস ওই আগের রুলসটাই, অর্থাৎ 2 নাম্বার রুলসটাই, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে 2 নাম্বার রুলসে ছিল কি, এই পাশেটা পাস্ট ইনডেফিনিট হলে এই পাশেটা কি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা জানি ওয়্যার হচ্ছে পাস্ট ইনডেফিনিটের সাধারণত বসাই। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই 5 নাম্বার যে রুলস, এই 5 নাম্বারটা আপনাকে ধরে নিতে হবে এই বাক্যটা আপনার কখনোই হওয়া সম্ভব না বা করা সম্ভব না। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বাক্যটা আমরা লিখবো এখন, সেই বাক্যটা আপনাকে ধরে নিতে হবে বা বুঝতে হবে সেই বাক্যটা হওয়া কখনোই সম্ভব না। যখনই কোনো বাক্যের মধ্যে ওয়্যার থাকবে ইফ ক্লজের মধ্যে, তখন বুঝবেন ওই বাক্যটা আপনার দ্বারা কখনোই করা সম্ভব না, যদিও সম্ভব হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে সেটা কখনোই সম্ভব না। যেমন আপনি যদি লিখে নেবে হবে, ইফ আই ওয়্যার এ বার্ড, তাহলে আপনার দ্বারা কি কখনোই কি পাখি হওয়া সম্ভব? সম্ভব না। যদি হতাম, আমরা বলি কি, যদি আমি যদি পাখি হতাম, তাহলে কি করতাম, আই উড
ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমি যদি পাখি হতাম তাহলে আমি কি করতাম, আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে আমার দ্বারা কি পাখি হওয়া সম্ভব? ইদানিং একটা সমস্যা করছি, লাইটগুলো এত কাঁপাকাঁপি করে। লাইট বেশি দিলেও জ্বালা। দেখেন, তাহলে এই যে ইফ যুক্ত ক্লজটা যদি কি হয়, ইফ যুক্ত ক্লজ যদি ওয়্যার থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই বাক্যটা কখনোই হওয়া সম্ভব না। কারণ আপনি যদি বলেন এভাবে, ইফ আই ওয়্যার এ কিং, এখন বলতে আপনি তো রাজা হতেও পারেন, এখন হতে পারেন, ঠিক আছে, আমি মনে নিলাম আপনি হতে পারেন, কিন্তু যেহেতু আমরা ইফ যুক্ত ক্লজে ওয়্যার বসাইছি, তার মানে ধরে নিতে হবে এই বাক্যটা আমার দ্বারা কখনো সম্ভব না। জাস্ট আমি একটা আমার একটা ইমাজিনেশন জাস্ট প্রকাশ করলাম। তাহলে ইফ আই ওয়্যার এ কিং, এখন আপনি কি করতেন এটা আপনি ভালো জানেন। এখন আপনি বলেন আই উড মেরি এ কুইন, ঠিক আছে। আপনি আপনার মতো আপনি কুইনকে বিয়ে করবেন নাকি কাকে কি করবেন, নাকি আপনি গরিবদেরকে সাহায্য করবেন, সেটা হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে। ইফ আই ওয়্যার আর রিচ আই উড হেল্প দ্য পুয়ার, যেভাবে করেন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার একটা জাস্ট ইমাজিনেশন বা আমার একটা আখ্যান। এখন 5 নম্বরে কিন্তু আমরা আরেকটা লিখবো, সেজন্য আমি এটা নিচেটা মুছে দিচ্ছি। তাহলে 5 নম্বরে যেটা সেটা হচ্ছে, আমরা এখন বলছি বিভার প্রকারে যদি ওয়্যার থাকে, এখন আমরা যদি বিভার প্রকারে ওয়্যার না থাকে, যদি আমাদের কি থাকে, অর্থাৎ বিভার প্রকারে যদি ওয়্যার না থাকে, যদি কি থাকে, হ্যাড বিন থাকে। যদি কোনো বাক্যে যদি আমাদের যদি হ্যাড বিন থাকে, তাহলে ওয়্যার না থাকে যদি হ্যাড বিন থাকে, তখন আমরা কি করবো, দেখুন তো হ্যাড বিন মানে কি পাস্ট পারফেক্ট না। তাহলে আমি আগেই বলছিলাম এটা পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট ইনডেফিনিট রাখছি, কিন্তু এটা পাস্ট পারফেক্ট, এটাও পাস্ট পারফেক্ট রাখতে হবে। তাহলে যখনই আমরা হ্যাড বিন বসাবো ওয়্যার এর পরিবর্তে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এখানে আসবে সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড বলতেছি উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে, হ্যাড প্লাস ভার্বের পিপি। তাহলে দেখেন তো এই পাশের দুটো রুল, অর্থাৎ এই পাশের রুলস গুলো সবগুলো কিন্তু এই দুটো রুলস এর মধ্যেই আছে, ঠিক আছে। যদিও এখানে এখানে 4টা রুলস আপনি পড়তেছেন বা 5টা রুলস পড়তেছেন, কিন্তু রুলস আসলে কয়টা, রুলস আসলে 2টা। এই পাশে একটা পাস্ট টেন্স হলে এই পাশে একটা উড কুড মাইট প্লাস ভার্বের বেসম, এই পাশে একটা পাস্ট পারফেক্ট হলে এই পাশে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পিপি, ঠিক আছে। তাহলে এখানে যে হ্যাভ প্লাস ভার্বের পিপি লিখছে, মাথা রাখেন, একটু পরে আমরা পড়বো, এই জায়গাটার নাম হচ্ছে মানে মডেল প্লাস হ্যাভ থাকলে সেটার নাম হয় মডেল প্লাস পারফেক্টিভ, ঠিক আছে। গতকাল একটা ওই যে 34 নম্বর কোয়েশ্চেনে মেবি আমরা দেখছিলাম যে একটা মাস্ট হ্যাভ দিয়ে আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম, সেগুলো হচ্ছে আপনার মডেল প্লাস পারফেক্টিভ, যেগুলো আজকে মডেল ভার্বের মধ্যে পড়বো। তাহলে বুঝতে পারছেন, তাহলে মোটামুটি আমাদের কিন্তু কন্ডিশনাল কিন্তু মোটামুটি, মোটামুটি না প্রায় কিন্তু শেষ। আপনারা এখন যদি এই 5টা রুল যদি আপনারা যদি মাথা রাখতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আপনার কন্ডিশনালে যদি যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক, আপনি যদি ধরতে পারেন, তাহলে আপনি কন্ডিশনাল আপনার ভুল হবে না কখনোই। অর্থাৎ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 5টা রুলস এর মধ্যে আপনার যদি আপনি যদি বুঝতে পারেন, এই 5টা রুল যদি আপনি পরীক্ষার হলে যদি ধরতে পারেন যে 5টা রুলস কোন রুলস এর মধ্যে আছে, আপনার কন্ডিশনাল থেকে আর কোনোদিন প্রশ্ন ভুল হবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনার গ্যারান্টি সহকারে বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে কথা আমরা আজকে কিন্তু মোটামুটি এখন কিন্তু মোটামুটি কি করছে, এখন পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি কন্ডিশনালটা আমরা শেষ করছি, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কিন্তু টপিক বাকি আছে, সেটা হচ্ছে মডেল, মানে মডেলস বা হচ্ছে অক্সিলারি পার্টটা আমরা কিন্তু পড়বো। তাহলে আমাকে এখন বলেন, আগে বলেন যে আপনারা কন্ডিশনাল আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝেন না এরকম কোনো অপশন আপনাদের মানে বুঝেন না কোনো রুলস আছে কিনা। আপনারা বলেন।